আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে আমাদের হাই কমিশনে একটি ইমেল পাঠানো হয়েছে, হুমকি ইমেল। আমি যে পোস্টটা দিয়েছি তাড়াহুড়ো করে, সেটাতে আমি ভুল করে মঙ্গলবার লিখেছি। আসলে ইমেলটা এসছে শুক্রবার দিন রাতে। সেই ইমেল না বলে সেটাকে চরমপত্র বলা যায়। তাতে বলা হয়েছে 15 দিনের মধ্যে স্বৈরাচার সঙ্গী দেশ তাদেরকে বাংলার ভূমি ছাড়তে হবে, মানে বাংলাদেশের ভূমি ছাড়তে হবে। না ছাড়লে তার ফল ভোগ করতে হবে। তারপরে তো শনিবার গিয়েছে, রবিবার গিয়েছে, আজকে দীনেশ ত্রিবেদী আমাদের বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ে গিয়ে এই খবরটি জানিয়ে এসছেন। এবং ভারত সরকারকে তো আগেই জানানো হয়েছে, শুক্রবার দিনই জানানো হয়েছে। এখন এই প্রথম মানে ইমেলে একটা এরকম ধমক দেওয়া হলো, হাতে সময় মাত্র 15 দিন। তারপরে কি করা হবে সেগুলো বলা হয়নি, শুধু বলা হয়েছে ভালো হবে না, এই 15 দিনের মধ্যে আপনারা তল্পিতল্পা গুটিয়ে চলে যান। এখন ভারতের কাছে খবর আসার পর আপনারা জানেন আজকে রাশিয়া পৌঁছেছেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। গতকাল রাতে এই নিয়ে একটা বৈঠক হয়েছে। বৈঠকের মানে জিস্ট যেটুকু আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক আপাতত ছিন্ন করার কথা ভাবছে ভারতবর্ষ। রাষ্ট্রদূতকে ওখান থেকে তুলে আনা হবে এবং আমি যেটা আগের দিন বলেছিলাম, মানে প্রিকুয়েশন হিসেবে, যে ভারত যাতে তার কর্মচারীদের ওখান থেকে দ্রুত ফিরিয়ে আনে, কারণ তাদের পরিবার কিন্তু আতঙ্কে ভুগছে। এখন এই ইমেলটি প্রকাশ হয়ে পড়েছে, মানে বিদেশ মন্ত্রক মারফত প্রকাশ হয়ে পড়েছে, বিদেশ মন্ত্রকের মধ্যেই ঘোরাফেরা করছে। এখন শুক্রবার দিন হয়েছে, আমি খবর পেয়েছি আজকে সোমবার। এর মধ্যে ঘটনা অনেক দূরে হয়তো এগিয়ে গেছে, আমি তা জানতে পারিনি, এখনো জানতে পারিনি। তো এই ইমেলটি করা হয়েছে চট্টগ্রামের একটি, আমরা সাইবার কাফে বলতে পারেন, সাইবার স্টেশন বলতে পারেন, সেখান থেকে। এটা কিন্তু বাংলাদেশের পুলিশ বলেনি, আমাদের ওই ইমেলের আইডি দিয়ে এটাকে বার করেছে। চট্টগ্রামের একটি সাইবার কাফে থেকে এই ইমেলটি করা হয়েছে এবং সম্ভবত ইমেলের সমস্ত ফ্যাক্টসগুলো সব একই ইমেল বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, বিভিন্ন মানে আমরা যে সমস্ত রাষ্ট্রদূত রয়েছে তাদের কাছে পাঠানো হয়েছে। এই যে এতগুলো রাষ্ট্রকে পাঠানো হলো, শোনা যাচ্ছে 4-এর বেশি। 4-এর বেশি হলে আমাদের হলে 5। আপাতত শোনা যাচ্ছিল পাকিস্তান, তুর্কি, জাপান এবং চীন, 4টে দেশকে পাঠানো হয়েছিল। এবার ভারতের কাছ থেকে জানা গেল ভারতও পেয়েছে। তার মানে এখন ভারতবর্ষ আর আমেরিকা দুজনে মিলে কাজ করছে বাংলাদেশে যৌথভাবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি ভারতের কাছে এই ইমেল এসে থাকে তাহলে ইউএস এম্বাসিতে কি যায়নি? নিশ্চয়ই গেছে। এবং ইউএস এম্বাসিতে গেলে তার পরিণামটা কি হবে সেটা কি তারেক রহমান সরকার ভাবতে পারছে? ভারতবর্ষ নয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফেললো এবং খাদ্য সামগ্রী, ডিজেল ফিজেল যা যা আছে সব বন্ধ করে দিল। ধরুন আগামী পরশুদিন থেকে আজকে থেকে সব বন্ধ, আপনারা কিছু পাবেন না। এই ইমেলের পর আপনারা কিছু পাবেন না। ফাঁকা পেটে না সন্ত্রাসবাদের বুলি ওই জানলা গুলে হাওয়া হয়ে যাবে যখন 2 মাস ফাঁকা পেটে থাকবে। আমি বারবার বলেছি যে আমার মায়া হয় এই সাধারণ মানুষের জন্য। তো আজকে বিএনপি যে কোন গাড্ডায় পড়ে আছে, জামাতকে সঙ্গে নিয়ে
বিএনপি নিজেও বুঝতে পারছে না, ঘর শত্রু বিভীষণ হয়ে রয়েছে। এই জামাত কিন্তু পাকিস্তানের হাত ধরে এই সমস্ত কিছু কাণ্ড কারখানা করছে। গতকালকে আমি বলেছিলাম আপনাদের, পাকিস্তানের ইউএস এম্বাসিতে এরকম ঝামেলা করেছিল, ওরা কানাডিয়ান এম্বাসিতে করেছিল, পাকিস্তানের মধ্যে কানাডিয়ান এম্বাসিতে করেছিল, ঠিক একই ধাঁচে বাংলাদেশেও হচ্ছে। তারা পাকিস্তান যা যা করেছে বাংলাদেশকে সেইভাবে এগোতে বলা হচ্ছে, এবং যাতে পাকিস্তানের সমগোত্রীয় একটা জায়গায় বাংলাদেশ পৌঁছাতে পারে। এখন বাকি রইল, আমি যে এফএটিএফ এর গল্পটি বলেছিলাম না আপনাদেরকে, এফএটিএফ এ পড়ার যে আশঙ্কাটা আছে, সেই আশঙ্কাটা কিন্তু এবার আরো মাত্রা পেল। ইউএস এম্বাসিতে কেউ যদি মানে হুমকি চিঠি পাঠায়, সেটা কিন্তু আমেরিকা কিন্তু খুব সাধারণভাবে নেবে না, কারণ তারা বুঝতে পারছে যে এটা আর একটা সিরিয়া হতে যাচ্ছে। ফলে এখনই এর সমস্ত রকম সাহায্য বন্ধ করে দাও। আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের কথা হয়েছে ওই বৈঠকের পরই, মানে আমাদের রাশিয়া যাওয়ার আগে জয়শঙ্করজি যে বৈঠকটি করেছিলেন, সেখানে কে কে ছিলেন আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। আমি ফার্স্ট হ্যান্ড খবর যেটুকু পেয়েছি সেইটুকু আপনাদের বললাম। এবার পুরো খবর পেতে গেলে কালকে দুপুরবেলা পাবো, সারাদিন আমার সময় লেগে যাবে। তো এইটুকু হচ্ছে ফার্স্ট হ্যান্ড খবর। তো আপাতত ঠিক হয়েছে, ওখান থেকে রাষ্ট্রদূতকেও ফিরিয়ে নেওয়া হবে, এবং যে সমস্ত ভারতীয় কর্মচারী রয়েছে তাদেরও ফিরিয়ে নেওয়া হবে। সমস্ত পাসপোর্ট যাদেরকে দেওয়া আছে, ওখানে জমা আছে, 7 দিনের মধ্যে সমস্ত পাসপোর্টগুলোকে ফিরিয়ে দেওয়া হবে। যে যার পাসপোর্ট ফিরিয়ে নিয়ে যাও। আপাতত ভিসা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে, যতদিন না আবার পুনর্মূল্যায়ন হয় বা পুনর্বিবেচনা হয় ততদিন বন্ধ থাকবে। তার মানে যেটুকুই আপনাদের এগিয়ে ছিল না, আবার ব্যাক গিয়ার মেরে সে পিছিয়ে গেল। আমি যে তারেক রহমানের কথা বলছিলাম, তারেক রহমানের আমি আগে বলেছিলাম তারেক রহমানের আসার কিন্তু ইচ্ছা আছে, কিন্তু জামাতের হাতে তালুবন্দি। আর আমি আর একটা কথা বলেছি, যেটা ভবিষ্যতে প্রমাণ হবে, ইউনূস আর জামাতের হাতে এমন কিছু গোপনীয় কার্ড রয়েছে যেটা দিয়ে তারেক রহমানকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তাকে পুতুল প্রধানমন্ত্রী খাড়া করে দিয়ে তার ঘাড়ে সমস্ত কিছু চাপিয়ে পেছন দিক দিয়ে এরা খেলছে। যদি কিছু হয় তখন বলবো তো প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী সব ডিসিশন নিয়েছেন, আমরা তো করিনি। সমস্তটা তারেক রহমানের ঘাড় দিয়ে করানো হচ্ছে। তারেক রহমান কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু তিনি কিন্তু প্রচন্ড বিপদের মধ্যে আছেন, এবং তিনি যে বিপদে আছেন সেই খবরটা কিন্তু পরাগ জৈন তাকে পৌঁছে দিয়েছে। আমার দেশে যখন আইবি রয়ের যে ডিরেক্টর পরাগ জৈন যখন গেছিলেন, তখন তারেক রহমানের সঙ্গে একটা মিটিং করেছিলেন। তাকে কিন্তু বলেছিলেন, আপনার জীবন কিন্তু ঝুঁকিতে রয়েছে, আপনি কি করবেন ভেবে দেখুন। কারণ কিন্তু এই সব খবরগুলো রাখে, পাকিস্তানে কার সঙ্গে যোগাযোগ হচ্ছে, কারা যোগাযোগ করছে, রহমানি আপনাদের সেই হচ্ছে পাকিস্তানের প্রধান এজেন্ট। রহমানি এই কাজগুলো পাকিস্তানের বুদ্ধিতে এই কাজগুলো করছে। পাকিস্তানের 4 জন না 5 জন না আরো বেশি বোধহয় আপনার আইএসআই এর লোক এসেছিল, ওয়েস্টিন হোটেলে ছিল বেশ কিছুদিন। তারা এখানে বসে সমস্ত প্ল্যান করে গেছে, এবং জামাতের শীর্ষ নেতারা, আমির সহ শীর্ষ নেতারা সেই হোটেলে কিন্তু উপস্থিত ছিলেন গোপনে। এবং সেই মিটিংগুলো হতো রাত্রিবেলা 2টোর সময়, 2টো থেকে ভোর অবধি, লোকচক্ষুর আড়ালে অন্ধকারে এই সমস্ত মিটিংগুলো হতো। ভারত কি করবে? ভারত মালপত্র সমস্ত বন্ধ করে দিল। এবার ভারত কিন্তু সিরিয়াসলি ভাববে যে অ্যাকশন নিতে হবে।
সিরিয়াসলি ভাববে। এতদিন কিন্তু ভারতবর্ষ ছাড় দিয়েছে। ভারতে না গিয়ে চীন সফরে চলে গেছেন তারেক রহমান বলে তারেক রহমানের পররাষ্ট্র নীতির সমর্থক অনেক বিশ্লেষক বলছেন বটে, কিন্তু চীন ভারতের মধ্যে যখন একটা বড় ধরনের ঐক্যের সম্ভাবনা ক্রমাগতভাবে দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে দুই দেশের শীর্ষ পদগুলোতে ক্রমাগতভাবে আলোচনার দুয়ার খুলছে এবং দুদেশই এগিয়ে দিচ্ছে তাদের মৈত্রীর হাত সীমান্তে, এত বড় ধরনের স্পর্শকাতর সমস্যা থাকা সত্ত্বেও তখন সম্ভবত আমরা চীনপন্থী, তাই আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রাখি না, এমন কোনো পররাষ্ট্র নীতি যে আর এই সময়টায় এসে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কাজ করে না তা বলাই বাহুল্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেক সভাপতি হিসেবে ব্রিক্স সম্মেলনে একজন পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানোর সূত্রে গত কমাস ধরে ব্যাপকভাবে বাংলাদেশে ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রসঙ্গটি আলোচিত হয়েছে। 12 আর 13 সেপ্টেম্বর দিল্লিতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিক্সের সভাপতিত্বের দায়িত্ব এখন ভারত পালন করছে। এই জোটটি বিশেষ করে পৃথিবীতে যখন ইরান যুদ্ধের পর আবার নতুন করে রাষ্ট্রগুলো বুঝতে শুরু করেছে, একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এককভাবে ভরসা করা যায় না, তেমনি নানা বিষয়ে বিতর্ক বিবাদ থাকলেও একে অপরের জন্য আলাদা ঐক্যের জায়গা খুঁজে পাওয়াটা ভীষণ জরুরি, তখন এই ব্রিক্স সম্মেলন সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করছে এবং 2026-এর ব্রিক্স শীর্ষ সম্মেলনটি এখন থেকেই সারা পৃথিবী জুড়ে শিরোনাম হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না, এর আউটরিচ এফোর্টের অংশ হিসেবে আমন্ত্রণ পেয়ে পর্যবেক্ষক হিসেবে তা একরকম নিশ্চিত, এবং তা নিয়ে বাংলাদেশ ভারতের পত্রপত্রিকায় ব্যাপক চর্চার পর তা যখন একরকমের স্তিমিত হয়ে পড়েছে, এখন ব্যাপকভাবে বিশ্বজুড়ে যে খবরটি শিরোনাম হচ্ছে সেটা হচ্ছে ব্রিক্স সম্মেলন উপলক্ষে ভারতের নয়াদিল্লিতে ওই 12-13 সেপ্টেম্বর সফর করতে যাচ্ছেন 7 বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিং 2019 সালে শেষ ভারত সফর করেছিলেন। মনে করা হয়েছিল ভারত আর চীনের মধ্যে সম্পর্কের যে শীতলতা সেটা কাটিয়ে মোদি শি জিনপিং এর নেতৃত্বে ভারত চীনের মধ্যে একটা দারুণ উষ্ণ সম্পর্ক গড়ে উঠবে সেই 2019 সালে শি জিনপিং সফর করবার পরপরই। কিন্তু 2020 সালে চীন ভারতের যে স্পর্শকাতর সীমান্ত, সেই সীমান্তে আবারও একটা প্রাণঘাতী সংঘাত হয়ে যাওয়ার পর এবং দুতরফেই সৈন্যরা নিহত হওয়ার পর দুদেশের সম্পর্ক প্রায় 4 বছরের জন্য একেবারে স্থবির হয়ে পড়েছিল। মানে চীন এবং ভারতের মধ্যে আর কোনো সম্পর্কই ছিল না। 2024-এর অক্টোবরে কাজানে, রাশিয়ার কাজানে, যখন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎ হলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সাইডলাইনে, তারপর থেকেই একরকমের বরফ গলতে শুরু করলো। চীন ভারত দুদেশ সম্প্রতি আরো বুঝেছে যে বরফ গলাটা কত জরুরি, বিশেষ করে ইরান যুদ্ধের পর, যখন যুক্তরাষ্ট্র একদিকে তো তাদের ট্যারিফ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, চীন আর ভারত হয়ে উঠল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টার্গেট ইচ্ছামতো শুল্ক আরোপের ক্ষেত্রে, পাল্টা শুল্ক আরোপের ক্ষেত্রে। অন্যদিকে চীন ভারত দুদেশকেই যুক্তরাষ্ট্র ব্যাপক চাপ সৃষ্টি করতে থাকলো যে তারা যাতে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে, মানে ওই যে ইরান থেকে, তারা তাদের জ্বালানি সংগ্রহ বন্ধ করে। কিন্তু এই যে ব্রিক্সের সবচেয়ে প্রভাবশালী যে দেশগুলো চীন, রাশিয়া, ভারত, তখন একটা আলাদা ঐক্য গড়ে তুললো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেসব ওজোর আপত্তি হুমকি কিছুকে পাত্তা না দিয়ে চীন, রাশিয়া, ভারত ইরান থেকে তাদের জ্বালানি সরবরাহ পথ ঠিক রাখলো ইরানের সঙ্গে তাদের মৈত্রীর সূত্রে, এবং সেভাবে তারা তাদের দেশগুলোর জ্বালানি সংকট যেমন ঘটতে দিল না, তেমনি উৎপাদন বজায় রাখলো।
চীন এবং ভারত দুদেশই বোঝে যে একদিকে যেমন চীন ভারত চির প্রতিদ্বন্দ্বী, তাদের সীমান্তে একটা বড় ধরনের স্পর্শকাতর পরিস্থিতি, প্রায়শই সেটা সংঘাতের রূপ নেয়। এমনকি এবছর জুলাইয়েও কিন্তু এক দফা সীমান্তে দুদেশের সৈন্য মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে পড়েছিল, সেটাও খবর হয়েছে। কিন্তু এই দুই দেশ এখন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বুঝতে শুরু করেছে যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একাধিপত্য ঠেকাতে তারা ব্রিক্স গঠন করেছিল 90 দশকের শেষে, সেই একাধিপত্য এবং ট্রাম্পের মতো যুক্তরাষ্ট্রের যেসব শাসকেরা মানে যথেচ্ছাচার করেন, যখন ইচ্ছা পাল্টা শুল্ক আরোপ করলেন, যখন ইচ্ছা যত ইচ্ছা বাণিজ্যের একটা চাপ প্রয়োগ করা শুরু করেন, এদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই একাধিপত্য ঠেকাতে এই দেশগুলোর ঐক্য। 90 দশকের শেষে ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত এই দেশগুলোর উদ্যোগে কিন্তু একটা মার্কিন একাধিপত্য ঠেকাতেই এই ব্রিক্স জোটটি গঠিত হয়েছিল। এবং সে কারণে প্রেসিডেন্ট শি জিনপিং এখন বলছেন যে চীন ভীষণ গুরুত্বের সঙ্গে এই ব্রিক্স জোটকে দেখে এবং নয়াদিল্লির সভাপতিত্বের বিষয়টাকেও চীন এতটাই গুরুত্বের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, মানে সম্মানের বিষয় বলে মনে করে যে চীন এ দফায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সশরীরে নিজেই একটা বিরাট বহর নিয়ে এই ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসছেন। 2024-এর অক্টোবরে এক দফা ব্রিক্স শীর্ষ সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার কাজানে দেখা হয়েছিল প্রধানমন্ত্রী মোদি আর প্রেসিডেন্ট শি জিনপিং এর। এরপর 2025-এ এসে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সাইডলাইনেও চীনের শহর তিয়ানজিনে সফর করেন প্রধানমন্ত্রী মোদি এবং সে সময়ও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাৎ হয়। এরপর 7 বছর বাদে অবশেষে প্রেসিডেন্ট শি জিনপিং এ দফায় ভারত আসছেন, সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সেটা এখন সংবাদ মাধ্যমের খবর। এবং শি জিনপিং আসছেন 400 জন চীনা কর্মকর্তাকে সাথে নিয়ে, এবং চীনের বিভিন্ন কর্মকর্তারা এখন ভারতের নয়াদিল্লিতে এই 400 জনের বিশাল বহরের থাকা, নিরাপত্তা, এসব বিষয়গুলো খতিয়ে দেখতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বলে রয়টার্স থেকে শুরু করে ভারতের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো খবর দিচ্ছে। কারণ চীন এবং ভারত এখন ঠিক করেছে যে শুধুমাত্র একটা বিষয়ে, ওই যে সীমান্তে ভীষণ স্পর্শকাতর একটা সম্পর্ক, সেই বিষয়টাতে যেমন আটকে থাকা যাবে না, তেমনি ভারত একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর ভারতকে বলে তাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা অঞ্চলের নেতা হিসেবে যে এই অঞ্চলে চীনের আধিপত্য ঠেকিয়ে রাখতে নাকি ভারতই তাদের সবচেয়ে বড় মিত্র, কিন্তু ভারত টের পাচ্ছে যে এই অঞ্চলে চীন ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র তার জন্য যথেষ্ট নিরাপত্তা ঝুঁকি এবং বিবাদ তৈরি করছে। কাজেই ভারত এই জায়গায় চীনের সঙ্গে সম্পর্কটাকে স্থবির করে রাখা গুরুত্বপূর্ণ মনে করছে না। এমনকি এই যে ব্রিক্স জোটটা, সেই জোটটাকে বিশেষভাবে একটা ডলার বিরোধী জোট হিসেবে দেখা হয়। মানে ডলারের জোরে মার্কিন যুক্তরাষ্ট্র যে সারা পৃথিবীর বাণিজ্যকে নিয়ন্ত্রণ করছে, এই ব্রিক্স জোট বলে যে অর্ধেকের বেশি জনসংখ্যা এই ব্রিক্স জোটভুক্ত দেশগুলোতে আছে এবং এই দেশগুলোতেই পৃথিবীর 1/4 বেশি বাণিজ্য ঘটছে। এমন অবস্থায় শুধুমাত্র ডলারের ওপর নির্ভর করে থেকে মার্কিন আধিপত্য মেনে নেওয়ার সময় শেষ হয়ে গেছে, যে কারণে দেখবেন যে এমনকি রূপপুর পারমাণবিক প্রকল্পের ঋণ পরিশোধে রাশিয়া কিন্তু বাংলাদেশকে রুপিতে সেই ঋণ পরিশোধের আহ্বান জানিয়েছে। এই যে একটা পরিস্থিতি, একটা মার্কিন আধিপত্য ঠেকাতে চীন, রাশিয়া, ভারতের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তিগুলোর জোট, যেখানে ব্রাজিল আছে, যদিও ব্রাজিলের সরকার প্রধান লুলা ডি সিলভা এবার আসতে পারছেন না কারণ ব্রাজিলের পরপরই নির্বাচন আছে, কিন্তু এই ব্রিক্স সম্মেলনে এসে শুধু যে শি জিনপিং যুক্ত হচ্ছেন তাই কিন্তু নয়। শি জিনপিং 400 জন নিয়ে ভারত আসছেন, ভারতকে সরাসরি বার্তা দিচ্ছেন যে ভারত এবং চীনকে আরো ঐক্যবদ্ধ হতে হবে,
দুদেশের সম্পর্ক ভালো রাখতে সীমান্তে শান্তি বজায় রাখা যেমন জরুরি, তেমনি সীমান্ত নিয়ে যে স্পর্শকাতর ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে একদিকে আলোচনা চলবে, কিন্তু অন্যদিকে দুদেশের মধ্যেকার বাণিজ্যিক অংশীদারিত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে যেসব অংশীদারত্ব সেগুলো আরো এগিয়ে নিয়ে যেতে দুদেশকেই সক্রিয় ভূমিকা রাখতে হবে। ব্রিক্স সম্মেলনের আগে কিন্তু চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এসে ভারত সফর করে গেছেন এবং এখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সবে বেইজিং সফর করলেন এবং সেখানে গিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে একদিকে যেমন সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে আলাপ হয়েছে, তেমনি এই যে প্রেসিডেন্ট শি জিনপিং আসছেন তার সফরের আয়োজন, নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে বলে পত্রপত্রিকায় খবর দেওয়া হচ্ছে। শি জিনপিং সহ আসলে ব্রিক্স নেতৃত্ব এই বাণিজ্য এগিয়ে নেওয়া, অর্থনৈতিক বিষয়াবলী এগিয়ে নেওয়া এবং এক দেশের সঙ্গে আরেক দেশের যা যা ছোট ছোট বিষয় কিংবা অত্যন্ত স্পর্শকাতর বিষয়েও যদি দূরত্ব থাকে সেগুলোকে পাশে রেখেও কি করে আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায়, সম্পর্কটা যাতে কখনোই স্থবির না হয়ে পড়ে সেটা নিশ্চিত করা যায়, এই বিষয়টা যে গুরুত্বপূর্ণ সেটা মাথায় রেখেই, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য ঠেকাতে হলে সেটা মাথায় রেখেই ব্রিক্স নামের এই সংগঠনটিকে আরো শক্তিশালী করে